সমস্ত দর্শক বন্ধুদের জানাই নমস্কার। আবার এসেছি আজকে নতুন করে একটি নতুন পর্ব নিয়ে। সেটা হচ্ছে মঙ্গলদেবের রাশি পরিবর্তন। আর এই মঙ্গলদেবের রাশি পরিবর্তনে তুলা রাশির জাতক জাতিকারা কি ফল পাবে এবং কোন উপাচার করলে এই সময় আরও এর সুফলে বৃদ্ধি হবে। গ্রহের গোচর সম্পূর্ণভাবে নির্ভর করে জাতকের জন্মকুষ্ঠির গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপর। আমরা যে এর ফল প্রকাশ করছি এটা আমাদের একটা প্রচেষ্টা মাত্র। এটা সম্পূর্ণভাবেই নির্ভর করবে জাতকের জন্মকুষ্ঠির গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপর। ভিডিওটি শুরু করার আগেই বলি, দর্শক বন্ধুরা, যদি আমার এই পরামর্শ সত্যিই কার্যকরী মনে হয় তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাতে আমাদের সমস্ত ভিডিও আপনাদের কাছে সহজে পৌঁছে যাবে। মঙ্গলদেবের এই গোচরের ফলাফল চন্দ্ররাশি অনুসারেই দেখবেন। 23শে এপ্রিল সকাল 8:52 মঙ্গলদেব রাশি পরিবর্তন করে প্রবেশ করবে মীন রাশিতে। আর মীন রাশিতেই 1 জুন পর্যন্ত থাকবে। মীন রাশিতে বর্তমানে রাহুদেবের অবস্থান এবং রাহুদেবের সাথে মঙ্গল জুতি তৈরি করবে, যার দরুন তৈরি হবে অঙ্গারক যোগ। এই অঙ্গারক যোগের প্রভাব সবথেকে বেশি হবে যখন মঙ্গল রেবতী নক্ষত্রে প্রবেশ করবে। আর রেবতী নক্ষত্রে প্রবেশ করবে হচ্ছে 15ই মে থেকে 1 জুন পর্যন্ত। এখানেই অঙ্গারক যোগের প্রভাব প্রচণ্ড থাকবে, কারণ রেবতী নক্ষত্রে মঙ্গলও থাকবে, আবার রেবতী নক্ষত্রে রাহুও থাকবে। মঙ্গল যেরকম হিম্মতি গ্রহ সেরকম কিন্তু আবার রাহুও প্রচণ্ড হিম্মতি, মানে এদের মধ্যে ঊর্জা জিনিসটা প্রবল থাকে। যেমন মঙ্গল যদি কারো দুর্বল থাকে তাহলে কিন্তু এ সমস্ত জাতকরা প্রচণ্ড ভীতু প্রকৃতির হয়। আর যদি মঙ্গল প্রচণ্ড বলবান অবস্থায় হয় তাহলে কিন্তু এ সমস্ত জাতকরা খুব সাহসী হয়। সেরকম রাহু যদি কারো জন্ম কুষ্ঠিতে বা জন্মছকে খুব স্ট্রং থাকে, ডিগ্রিতে যদি বলবান থাকে, তাহলে কিন্তু এদের মধ্যে এরকম মনোভাব থাকে। সূর্য হচ্ছে রাজা আর মঙ্গল হচ্ছে সেনাপতি, তো মঙ্গলের মধ্যে সবসময় লড়াকু ভাবটা থাকবেই, ঊর্জা সবসময় থাকবে। সেরকম রাহু কিন্তু দৈত্যদের সেনাপতি, এর মধ্যেও কিন্তু ঊর্জা জিনিসটা রয়েছে। মঙ্গল হচ্ছে অগ্নি, অহংকার, তেজ, ক্রোধ, আর রাহু হচ্ছে বায়ু। অর্থাৎ মঙ্গল আর রাহু যখন একসাথে বসে তাহলে কি হচ্ছে, মঙ্গল আগুন আর রাহু হচ্ছে বায়ু। তো বায়ু তাহলে কি করবে, অগ্নিকে আরও বিস্ফোরক করবে, অগ্নি দাউ দাউ করে জ্বলবে। সেরকম মঙ্গল রাহু একসাথে যখন বসে তখন তৈরি হয় অঙ্গারক যোগ। এই অঙ্গারক যোগ, মঙ্গল এবং রাহুর জুতি যদি কারো জন্মকুষ্ঠিতে খুব ভালো অবস্থায় থাকে তাহলে কিন্তু এ সমস্ত জাতকরা, যারা সায়েন্সের সাথে যুক্ত, যারা টেকনোলজির সাথে যুক্ত, যারা সেনাবাহিনীতে উচ্চপদস্থ কাজে যুক্ত, সরকারি উচ্চ পর্যায়ের কাজের সাথে জড়িত, যারা মেডিসিন ডিপার্টমেন্টে যারা জড়িত থাকে, সার্জেন্ট, কাটাছেঁড়া করে যারা, এই সমস্ত জাতকদের ক্ষেত্রে এই অঙ্গারক যোগ যথেষ্ট ভালো এবং শুভ পরিণাম দেয়। এই সমস্ত কাজে কি হয়, অত্যধিক সাহসের প্রয়োজন এবং নতুন কোনো প্রকারের ভাবনা চিন্তার প্রয়োজন। তো এই সমস্ত ক্ষেত্রে কিন্তু এই যোগ যথেষ্ট সহায়ক হয়। আবার যদি মঙ্গল এবং রাহু জন্ম ছকে যদি অশুভ হয়ে বসে, অর্থাৎ জন্মকুণ্ডলিতে যদি খুব খারাপ অবস্থায় থাকে, তাহলে কিন্তু অনেক রকম সমস্যা তৈরি করে। কারণ মঙ্গল হচ্ছে দেবতাদের সেনাপতি আর রাহু হচ্ছে রাক্ষসদের সেনাপতি। তো দুই সেনাপতি যদি একই ঘরে বসে তাহলে কি হয়, একটা ইগোর ব্যাপার চলে আসে, তো কি কে স্ট্যান্ড দখল করবে, এরকম একটা ব্যাপার। তো মঙ্গল হচ্ছে অগ্নি এবং রাহু হচ্ছে বায়ু, তো দুটা সংস্পর্শে যখন আসবে তখন তো অগ্নি আরও বিস্ফোরক হয়ে যাবে। তো এই রকম জাতকের মনের মধ্যে তেজ, অহংকার, ক্রোধ এই সমস্ত কিন্তু যথারীতি বেড়ে যাবে। চোর চাপাটি, অ্যাক্সিডেন্ট, কাটা ছেঁড়া, রক্তক্ষরণ এ সমস্ত যথারীতি চালু হয়ে যাবে। তো এটাই হচ্ছে অঙ্গারক যোগের ভালো দিক এবং খারাপ দিক, এই দুটো দিকই কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম। তো এবার আলোচনা করব হচ্ছে যে আজকে তুলা রাশি নিয়ে, যে তুলা রাশিতে এই অঙ্গারক যোগ কী করবে, ভালো দিবে না ভালো হবে না খারাপ হবে, কোন দিকে যাবে। তুলা রাশির ক্ষেত্রে মঙ্গলদেব হচ্ছেন দ্বিতীয় ঘর এবং সপ্তম ঘরের অধিপতি হয়ে এ গোচর সম্পন্ন করবে ষষ্ঠ ঘরে। মঙ্গলদেবের ষষ্ঠ ঘরের গোচর তুলা রাশির জন্য যথেষ্ট ভালো এবং এই ঘরে রাহু কিন্তু আবার গোচর সম্পন্ন করছে, সেটা হচ্ছে রেবতী নক্ষত্রে রাহুর অবস্থান তুলা রাশির ক্ষেত্রে কিন্তু ভালো। অতএব মঙ্গল দ্বারা এবং রাহু দ্বারা যে তৈরি অঙ্গারক যোগ তুলা রাশির কিন্তু পক্ষেই থাকবে। কারণ মঙ্গল থেকে আমরা কি দেখি, তেজ, অহংকার, ক্রোধ ইত্যাদি, এবং মঙ্গলের সাথে যে রাহুর যে অবস্থান সেটা তুলা রাশির জাতকদেরকে কিন্তু প্রবল শত্রুহন্তা যোগ তৈরি করেছে, যে এই সময় কিন্তু শত্রুরা তুলা রাশির ধারে পাশে ভিড়তে পারবে না।
যারা প্রোডাকশন ম্যানুফ্যাকচারিং কাজে, অর্থাৎ যেখানটাতে কিছু উৎপাদন করা হয়, এই সমস্ত কাজে যারা জড়িত রয়েছেন, যারা মেডিসিন কিংবা ল সেক্টরে রয়েছেন, তাদের জন্য কিন্তু মঙ্গলের এই গোচর সব থেকে ভালো হতে যাচ্ছে। ডাক্তার, সার্জেন, তাদের জন্য কিন্তু এই গোচর ভালো হতে যাচ্ছে। যারা এই সময় কম্পিটিশন পরীক্ষায় বসবে তাদের জন্য এই গোচর ভালো হতে যাচ্ছে। এবং যারা কোচিং সেন্টার চালাচ্ছেন, অথবা যে সমস্ত শিক্ষকরা কোচিং সেন্টার চালাচ্ছেন, ছাত্রদেরকে শিক্ষা দিচ্ছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এই গোচর সর্বাধিক ভালো হতে যাচ্ছে। তবে বিশেষ করে মনে রাখবেন, এই সময় কিন্তু ক্রোধ, অহংকার, জেদ এগুলো কিন্তু যথারীতি বাড়বে। এগুলোর উপর যথেষ্ট কন্ট্রোল করতে হবে। একটুতে অধৈর্য হলে চলবে না। এ সময় কিন্তু ভাগ্যের যথাযথ সঙ্গ পাবেন। রোগ, রিপু, ঋণের ঘরে মঙ্গলের এই গোচর ভালো হতে যাচ্ছে। যাদের পুরাতন অসুখ বিসুখ রয়েছে তারাও কিন্তু এ সময় সঠিক ট্রিটমেন্ট পাবেন। ষষ্ঠ ঘরে মঙ্গলের গোচর, যথেষ্ট ঋণের সুবিধা পাবেন। এ সময় যদি আপনি কোনো রকম আপনার কাজের জন্য লোনের চেষ্টা করেন তাহলে লোন পাবেন। কিন্তু ষষ্ঠ ঘরের মঙ্গলের গোচর কোনো সময়ের জন্য এই সময়ে কাউকে টাকা পয়সা ধার দিবেন না। আপনি ঋণ নিতে পারবেন কিন্তু আপনি ঋণ দিবেন না, তাহলে কিন্তু ঋণের টাকা ফেরত পাওয়া প্রচণ্ড মুশকিল হবে। গুপ্ত শত্রু যথেষ্ট তৈরি হবে, কিন্তু আপনার সামনে আসার সাহস তাদের থাকবে না এ সময়। তুলা রাশির জাতক জাতিকাদের বলবো, এই গোচরের সুফল বৃদ্ধি করতে হলে অবশ্যই হনুমানজির আরাধনা করবেন। হনুমানজির বজ্রংবাণ অবশ্যই পাঠ করবেন। মঙ্গলবার করে হনুমানজির মন্দিরে যাবেন, সেখানে 3টা জটাওয়ালা নারকেল মন্দিরের কাজে দিবেন, পূজার কাজে দিবেন, এবং ওইখানটাতে বসেই হনুমানের বজ্রংবাণ পাঠ করবেন। বজ্রংবাণ পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই পাঠ করবেন, তারপরে বজ্রংবাণ পাঠ করবেন। এই বজ্রংবাণ পাঠ করলে মঙ্গলও যেরকম ভালো ফল দিবে, সেরকম আবার রাহুও ভালো ফল দিবে। অতএব প্রিয় দর্শক বন্ধুরা, আজকে এতটুকুই। এরপরে আবার এক নতুন পর্ব নিয়ে আসব। আপনারা সবাই ভালো থাকেন। যদি আমার এই পরামর্শ সত্যিই কার্যকরী মনে হয় তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার, ধন্যবাদ।